রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বিগত দিনে যে ক্লাসগুলি নিয়েছি সেগুলি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং তা বোঝার চেষ্টা করেছো। আমি অনেকগুলি ক্লাস বাংলা প্রথম পত্রে নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকেও আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে একটি গল্প নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা এবং তা অনুধাবন করার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের সামনে যে গদ্যাংশের যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব সেই প্রবন্ধটির নাম হলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। তো এই পয়লা বৈশাখ প্রবন্ধটির লেখক হল বা প্রবন্ধকার হল কবির চৌধুরী। এই কবির চৌধুরী লেখা যে প্রবন্ধটি, এটি নিয়ে আজকে আমরা বিভিন্ন দিক আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি বলে যাই যে কোন কোন বিষয়গুলির উপরে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের আলোচনা হবে লেখক পরিচিতি, যে প্রবন্ধটি কে লিখেছে সেই প্রবন্ধকারের সংক্ষিপ্ত পরিচিতি। তারপর হলো পাঠ পরিচিতি, এই প্রবন্ধটির সংক্ষিপ্ত পরিচয়। মূল পাঠে যাওয়ার আগে আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় নিয়ে নেব এই পয়লা বৈশাখ। এটা হলো পাঠ পরিচিতি। তারপর শব্দার্থটি, এই প্রবন্ধটির ভিতর বেশ কিছু শব্দ আছে যেগুলির অর্থ একটু কঠিন এবং আমাদের বুঝতে সমস্যা হবে, সেগুলির অর্থ এবং তার বিশ্লেষণ অর্থাৎ টিকাগুলি আলোচনা। এরপর যাবো আমরা মূল পাঠের পরে আমরা সমস্ত প্রবন্ধটি সম্পর্কে একটি ধারণা অর্জন করতে পারব। আর সেই ধারণা থেকেই আমরা দুই ধরনের প্রশ্ন, বিশেষ করে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলির উত্তর করতে আমরা সহজে পারব বলে আশা করি। তাহলে আমি এখন প্রথমেই এক নম্বরে দেওয়া আছে লেখক পরিচিতি। আমি একটু লেখক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। লেখক কবির চৌধুরী 1923 সালে 9ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল হালিম চৌধুরী ও মাতা আফরিয়া বেগম। কবির চৌধুরী 1938 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা অর্থাৎ এসএসসি ও 1940 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। এরপর 1944 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিশেষ ডিগ্রিও সেখান থেকে অর্জন করেন। চাকরি ও অধ্যাপনা করে তার কর্মজীবন শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি জাতীয় অধ্যাপক হিসেবেও উপাধিতে ভূষিত হন। তিনি শিক্ষাবিদ, প্রবন্ধিক ও অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রগতিশীল ও সাম্প্রদায়িক একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল 6 সঙ্গী। আধুনিক রচনাগুলি দেখবা 6 সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, মুক্তিযোদ্ধা চর্চা, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবির কথা,
শহীদের প্রতিজ্ঞায় ইত্যাদি বই তিনি লিখেছেন। তিনি বাংলা একাডেমি থেকেও পুরস্কার লাভ করেন এবং 21 পদকে তিনি লাভ করেন। কবির চৌধুরী 2011 সালে 13 ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। এ হলো প্রবন্ধকার বা লেখকের সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আছে, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন আসে, সেটা বহু প্রশ্নিত হোক আর সৃজনশীল হোক। যেমন এই লেখকের কত সালে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পিতার নাম, মাতার নাম, তারপর তার শিক্ষা জীবন, তিনি কোন স্কুলে, কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন, তারপর তিনি কর্মজীবনে কোথায় কোথায় কি কাজ করেছেন, তারপর তার লেখা কিছু উল্লেখযোগ্য বই, এখানে বইয়ের নাম দেওয়া আছে, সেটা কাব্য হোক, উপন্যাস হোক, নাটক হোক, যে ধরনের লেখাই হোক, সেগুলি এখানে যে কয়েকটি নাম দেওয়া আছে, বিশেষ করে এই থেকেই তোমাদের প্রশ্ন করা হয়। তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম এখানে দেওয়া আছে, এগুলি থেকেও প্রশ্ন করা হয়। এরপর তিনি কী কী পুরস্কার ভূষিত হয়েছে, কী কী পুরস্কারগুলি ভূষিত হয়েছে, এগুলিও এখানে দেওয়া আছে, এগুলি থেকে প্রশ্ন করা হয়। এরপর তিনি কত সালে পরলোক গমন করেন অথবা ইন্তেকাল করেন, এই পয়েন্টগুলি থেকে যে প্রশ্নগুলি করা হয়, এগুলি তোমরা একটু খেয়াল করে পড়লে অতি সহজ এখান থেকে কিন্তু নম্বর পাওয়া যায়। কারণ এগুলি মনে রাখার মতন প্রশ্ন বা উত্তর, এগুলি মনে রাখার মতো উত্তর, যে থেকে তোমরা খুব সহজেই নম্বরটা পেতে পারো। আচ্ছা, এবার আমার লেখক পরিচিতিটা গেল। এরপর আসি পাঠ পরিচিতি। কি পাঠ আজকের পড়াবো আমরা? পয়লা বৈশাখ। এই বৈশাখের সংক্ষিপ্ত, পয়লা বৈশাখ প্রবন্ধটা থেকে একটু সংক্ষিপ্ত পরিচিতি তোমাদের সামনে তুলে ধরছি। তো এই পাঠ পরিচিতিটা দেখো, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, বাংলা একাডেমি থেকে প্রকাশিত 2008 সালে প্রকাশ হয়েছে বাংলাদেশের উৎসব নববর্ষ, বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে। এখানে আমাদের কোথার থেকে লওয়া হয়েছে? কবির চৌধুরীর লেখা বাংলাদেশের উৎসব নববর্ষ, এই গ্রন্থটি থেকে এই গল্পটি চয়ন করা হয়েছে বা লওয়া হয়েছে বা তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছে মোবারক হোসেন। এর সম্পাদক ছিল কে? এটাও প্রশ্ন আসতে পারে। এই গ্রন্থটির সম্পাদক কে ছিলেন? কি বাংলাদেশের ছিল উৎসব নববর্ষ। এই গ্রন্থটির সম্পাদনা কি করছে? মোবারক হোসেন। বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষি নির্ভর এদেশের ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়। এই উৎসব শুধু হিন্দু বা মুসলমানদের কিংবা বৌদ্ধ খ্রিস্টান কারো একার নয়, এই উৎসব সমগ্র বাঙালি জাতি। এই উৎসব বিত্তবান, মধ্যবিত্ত বা দরিদ্র কৃষকের নয়, এই উৎসব বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক ও এই অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধটিতে পয়লা বৈশাখেরও জয়গান গেয়েছে। পয়লা বৈশাখ প্রবন্ধটি বাংলাদেশের উৎসব ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষ জাতীয় ঐক্যবোধে মিলিত হবার শিক্ষাও দেয়। এটি হল পয়লা বৈশাখ প্রবন্ধটির সংক্ষিপ্ত পরিচিতি। এরপর এখানে এই পাঠ পরিচিতিতে গেল। এরপর আমাদের হলো শব্দ অর্থ। কারণ হলো মূল পাঠে, এই মূল পাঠে যাবার পূর্বে আমরা কতগুলি
কঠিন শব্দের সম্মুখীন হব। কঠিন শব্দের কতগুলি, বিশেষ করে যেগুলি এখানে বইতে দেওয়া আছে অথবা কয়েকটা কঠিন শব্দ ভিতরে আছে, যেগুলির সম্মুখীন আমরা হব। কঠিন পথের পাঠের খুবই এই সমস্যার সম্মুখীন হব। এই সমস্যার মানে সমাধানের জন্য আমাদেরকে কিছু শব্দের অর্থ আগেই জেনে নিতে হবে। তাহলে কি হবে, আমাদের এই মূল পাঠটা যখন যাবো তখন এই পাঠটা বুঝতে আমাদের খুব সহজ হবে। কারণ একটা পথ যখন আমি চলবো, পথের ভিতর কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলি আগে চিহ্নিত করেই সেই পথ চলা শুরু করলে পথটা খুব সহজে চলা যায়। তাই এমনি মূল পাঠে যাওয়ার পূর্বেই আমরা সেই কিছু কঠিন শব্দের অর্থ ও টিকাগুলি আগে আমরা একটু জেনে নিব, তাহলে মূল পাঠটা আমাদের বুঝতে সহজ হবে। যেমন এখানে দেওয়া আছে যেরকম নির্জীবতা। নির্জীবতা নির্জীবতা এই শব্দটির অর্থ হল প্রাণ শূন্যতা, যার ভিতর কোনো প্রাণ নেই সেটাই নির্জীব। প্রাণ শূন্যতা, যার ভিতরে কোনো প্রাণ নেই সেটা হলো নির্জীবতা। এখানে ফসল উৎপাদনে অনুপযোগী সময়কে বোঝানো হয়েছে। নির্জীবতা যেরকম মাঠ যখন ফসল উৎপাদন করা হয় তখন পরিপূর্ণ থাকে ফসলে, আর যখন মাঠটা শূন্য থাকে তখন নির্জীব থাকে। আচ্ছা, এরপর আছে সোৎসাহ। সোৎসাহ মানে উৎসাহের সঙ্গে, উৎসাহের সঙ্গে বা আগ্রহের সঙ্গে বা আগ্রহের সহকারে। গৌরব মণ্ডিত, এরপর দেখো গৌরব মণ্ডিত মানে মর্যাদাপূর্ণ। গৌরব মণ্ডিত শব্দের অর্থ হলো মর্যাদা পূর্ণ। এরপর আছে নরস, নতুন দিন। নরস এটি একটি পারস্য শব্দ। পারস্য দেশের নিয়ম অনুযায়ী নতুন বছরের প্রথম দিন, পারস্য মানে ইরানকে বলা হয়তো, এই ইরানে বিশেষ করে পারস্য দেশে নতুন দিন প্রথম বছরের মানে বছরের প্রথম দিনকে তারা নরস বলা হতো বা বলে থাকে। তারপর আছে দেখো স্বাদেশিকতা। স্বাদেশিকতা শব্দের অর্থ নিজ দেশের প্রতি প্রেম বোঝানো হয়েছে। নিজ দেশের প্রতি প্রেম, স্বাদেশিকতা মানে নিজ দেশের প্রতি প্রেম। এটা না কার না আছে, সবাইই আছে নাকি? নিজ দেশের প্রতি প্রেম ভালোবাসা সবাই আছে, তাই এটাকে বলা হয়েছে স্বাদেশিকতা। তারপর জাতীয়তা, স্বজাতি চেতনা। জাতীয়তা বলতে স্বজাতি চেতনা, সত্যি নিজ জাতির প্রতি একটা চেতনা। তারপর প্রত্যক্ষ অভিঘাত। প্রত্যক্ষ অভিঘাত সরাসরি আঘাত। প্রত্যক্ষ আর পরোক্ষ, প্রত্যক্ষ অভিঘাত আর সরাসরি আঘাত। তারপরে হলো কি দেখো, তারপরে আছে ক্ষীণদৃষ্টি। ক্ষীণদৃষ্টি মানে সংকীর্ণ দৃষ্টি। সংকীর্ণ দৃষ্টি, সংকীর্ণ দৃষ্টি। হীনমন্যতা, হীনমন্যতা এটাকে বলা হয় সংকীর্ণ দৃষ্টি। তারপর আছে ন্যাক্কারজনক, অত্যন্ত নিন্দনীয়। ন্যাক্কারজনক মানে অত্যন্ত নিন্দনীয়। এরপর আছে হাল খাতা। হাল খাতাটা দেখো কি, হাল খাতা। হাল খাতাটা বিশেষ করে আমাদের নতুন বছরের হিসাব নিকাশের জন্য নতুন খাতা খোলার উৎসব। দেখা যায় ব্যবসায়ীরা সারা বছর যে বেচা কিনা করে বা ব্যবসা করে, সেই বেচা কিনার তারা একটা হিসাব রাখে, কেউ নগদ কেউ বাকি, এবার বিভিন্নভাবে তারা বেচা কিনা করে। তো এর বার্ষিক একটা হিসাব রাখে যে এই বছরে কত টাকা বেচা কিনা হইল, এর ভিতরে কত টাকা মানে নগদে আসলো, বাকি কত আর থাকে সেটা সাধারণত উঠেই বেলায় গত বছরের ভিতরে ওই খাতাটা যে ব্যবহার করে পূর্বের বছরে বেচা কিনায় হিসাব নিকাশে, ওই খাতাটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে একটা নতুন খাতা খুলে, যেমন এখন 2027
1427 সাল বাংলা সাল চলে যাওয়ার পর আসছে 2028। এই 2028 সালে একটা নতুন, এই পয়লা বৈশাখে একটা নতুন খাতা করবে। এবছরের পয়লা বৈশাখ থেকে আবার যে বেচা কিনা হবে সেগুলি ওখানে তারা লিপিবদ্ধ করবে। এই জন্য পয়লা বৈশাখ তারা করে এটা হাল খাতা করে, এটার নাম হলো হাল খাতা। অর্থাৎ ব্যবসায়ীদের নতুন বছরের হিসাব নিকাশ লিপিবদ্ধ করার জন্য একটা খাতা খোলে এবং ওই দিন তারা একটা উৎসব করে, ওই দিন একটা তারা উৎসবও করে ব্যবসায়ীরা, এটার নাম হলো হাল খাতা। তারপর উপনিবেশ, জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বসবাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করা হয়। এখানে দেখো, জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বসবাসের জন্য এক দেশ থেকে অন্য দেশে গিয়ে যারা বসতি স্থাপন করে তাদেরকে বলা হয় উপনিবেশ, তাদেরকে বলা হয় উপনিবেশ। এরপর সাম্রাজ্য, সাম্রাজ্যটা কি দেখো, সাম্রাজ্য বলতে সাম্রাজ্য বা সাম্রাজ্য বলতে একটা দেশকে বোঝায়, সাম্রাজ্য বা সাম্রাজ্যবাদ পরাজয়ের উপর কর্তৃত্ব বিস্তার রূপ রাজনৈতিক কূটকৌশল। অর্থাৎ পরাজয়ের উপর কর্তৃত্ব বিস্তার রূপ রাজনৈতিক কূটকৌশল, অর্থাৎ যে কোনো একটা দেশে তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য যে কৌশল তারা অবলম্বন করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। আচ্ছা, এরপর আছে কি রাখি বন্ধন, শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জনের ডান হাতে মঙ্গল কামনায় রাখি বেঁধে দেওয়া উৎসব। অর্থাৎ শ্রাবণের পূর্ণিমায় প্রিয়জন, যারা প্রিয়জন থাকে তাদের ডান হাতে একটা তাদের মঙ্গল কামনায় ডান হাতে একটা সুতা, বিশেষ করে দেখা যায় সুতার মতো সুতা বেঁধে দেওয়া হয়, এটাকে বলা হয় রাখি বন্ধন বা রাখি উৎসব। ওই থেকে যেটাকে বাঁধা হয়, ওই বাঁধার দিন থেকে বা সময়টাকে বা ওই মুহূর্তটাকে বলা হয় উৎসব। এটাকে বলা হয় রাখি বন্ধন উৎসব। আচ্ছা, এরপর দেওয়া আছে সাবি নিষ্টিক একটা বিদেশি শব্দ। আত্মগৌরব মতবাদী সাবি নিষ্টিক শব্দটা অর্থ আত্মগৌরব মতবাদী, যারা নিজেদের গৌরবকে মানুষের কাছে প্রকাশ করে এবং এই মতে যারা বিশ্বাসী যে আমাদের গৌরব ঐতিহ্য এগুলি আমরা মানুষের কাছে প্রচার করে থাকি। তো এদেরকে বলা হয় সাবিনিষ্টিক। এই শব্দগুলি আমরা এই মূল পাঠে পাব। তো আমাদের যদি একটু জানা থাকে এই শব্দগুলি, তাহলে আমরা মূল পাঠে যখন যাব তখন আমাদেরকে ওই পাঠটা বা ওই বাক্যটা বুঝতে খুব সহজ হবে। তাই তোমরা এই শব্দগুলি বিশেষ করে এই প্রতিটি লাইন যখন তোমরা পড়বা তখন যে কঠিন যে শব্দগুলি তোমাদের সামনে আসবে বা চোখে পড়বে সেগুলি তোমরা দাগ দিয়ে, যেগুলি তোমরা বইয়ের ভিতরে পাওয়া শব্দগুলি এখান থেকে শব্দগুলো টিকা জেনে নেবে। আর যেগুলি না পাবা সেগুলি বিশেষ করে বাংলা যে অভিধান আছে, বাংলা অভিধানের ভিতর খুঁজে সেখান থেকে বের করে নেব। তাহলে এরকম যদি কঠিন শব্দ একটা প্রবন্ধ বা গল্পের ভিতরে যদি এরকম 50টা বা 40টা বা 30টা শব্দ যদি তোমাদের এরকম কঠিন শব্দ বাজে, তার 20টা হয়তো বইতে পাইলা বা 15টা পাইলা, বাকি শব্দগুলি তোমরা বাংলা অভিধান থেকে খুঁজে বের করে নেবে। বের করে এর অর্থ টিকাটা ওখান থেকে যদি তোমরা বুঝে দাও, তাহলে যে কোনো গল্পটা বা প্রবন্ধটা পড়তে, কবিতাটা পড়তে তোমাদের কাছে খুব সহজে হবে এবং এটা আয়ত্ত করতে, এটা আয়ত্ত করার খুব সহজ হবে। যার কারণে ওই প্রবন্ধ বা গল্প বা কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, তুমি খুব সহজে এটা উত্তর করতে পারবে। কারণ তোমার এর মূল পাঠ অর্থাৎ এর সারমর্মটা তোমার ভিতর আছে, বা এই সারমর্মটা কী উদ্দেশ্য, কী কোথায় কী বিস্তারিত তোমার ভিতরে আছে।
তুমি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তা বানিয়ে লিখতে পারবে। সাথে সাথে তুমি বহু নির্বাচনী জ্ঞানমূলক, অনুধাবনমূলক, দক্ষতামূলক, উচ্চতর দক্ষতামূলক যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে তুমি করতে পারবে। অর্থাৎ মোট কথা হলে যে কোনো ধরনের প্রশ্নই আসুক, তোমার যদি গল্পের সম্পর্কে সম্যক ধারণা থাকে, আর এই সম্যক ধারণাটা নিতে হলে আমাকে এই শব্দগুলি অর্থ সব জানতে হবে। একটা শব্দের অর্থ যদি আমি একটা বাক্যের ভিতরে না জানি, ওই বাক্যটি আমি পরিপূর্ণভাবে বুঝতে পারবো না। তাই আমাকে ওই বাক্যটির প্রতিটি শব্দের অর্থ আমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। এই জন্য আমরা বিশেষ করে এই শব্দ প্রতিক্রিয়া এই অংশটাকে আমরা বেশি জোর দিই। এরপর আসি আমরা মূল পাঠে। আচ্ছা, মূল পাঠে আমরা আসি। দেখুন, প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতি নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। সব দেশে, প্রায় সব দেশে, এখানে কিন্তু লেখক বলেন যে সব দেশে গেছে, প্রায় সব দেশে, অধিকাংশ দেশে বা অধিকাংশ জনগোষ্ঠীর মধ্যে এবং অধিকাংশ সংস্কৃতি এই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। প্রথা মানে কি? রীতি প্রচলিত আছে। নতুন বছর যখন আসে, বাংলা হোক, ইংরেজি হোক বা আরবি হোক, অন্যান্য যেগুলো যারা যে বছরগুলি পালন করে, তাদের প্রথম বছরের প্রথম দিন আসলে সেই নববর্ষ কি তারা কী করে, সেই উৎসব পালন করার প্রথা বা রীতি আছে। অবশ্য উদযাপনের রীতি, প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে। এখানে বলা হয়েছে যে এগুলির ভিতর, যেমন ইংরেজরা যেমন ইংরেজি নববর্ষ পালন করে, বাঙালিরা বাংলা নববর্ষ একটু আলাদা প্রকৃতিতে সেটা পালন করে। এর ভিতরে কিছুটা তারতম্য দেখা যায়। তাহলে নবজন্ম বা পুনর্জন্ম বা পুনর্জীবনের ধারণা, পুরানো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ, সজীব, নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি। এখানে বলা হয়েছে পুরাণকে জলাঞ্জলি দিয়ে নতুনকে আমন্ত্রণ জানানো বা গ্রহণ করা। পুরাণকে জলাঞ্জলি দিয়ে অর্থাৎ এটাকে পিছনে মুছে ফেলে নতুনকে আমন্ত্রণ জানানো বা গ্রহণ করা। আচ্ছা, এ সম্পর্কে টেনিসন যখন বলেন, একজন ইংরেজি একজন লেখক টেনিসন, তিনি এই নববর্ষ সম্পর্কে কি বলছে বা নিউ ইয়ার সম্পর্কে, তিনি তাদের তো নিউ ইয়ার, হ্যাঁ, এই নিউ ইয়ার সম্পর্কে তারা কি বলছে দেখো। রিং আউট দ্য ওল্ড, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হেভি বেলস অ্যাক্রস দি স্নো, the year is going, let him go, ring out the false, ring in the true। অর্থাৎ মানে এই কবি এই অংশকে বলা হয়েছে যে পিছনকে সম্পূর্ণ জলাঞ্জলি দাও, পিছনকে ভুলে যাও, মুছে যাও, ওগুলি ফলস ছিল বা ওগুলা মিথ্যা বলা যাবে না, ভুলে যাওয়ার মতো ছিল, এবং সামনে যা আসছে, নতুন যে আসছে, তাকে তুমি সত্য হিসাবে গ্রহণ করে নেও বা সাদরে গ্রহণ করে তুমি নেও। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি কবি রবীন্দ্রনাথ যখন বলেন, আবার এর সাথে রবীন্দ্রনাথের কিছু লেখার মিল আছে। এই নববর্ষ উনি লিখছে নিউ ইয়ার সম্পর্কে, আর কবি রবীন্দ্রনাথ লেখছে এখানে কি বাংলা নববর্ষ সম্পর্কে। এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস পায়ে মুমূর্ষুরে দাও উড়িয়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাও নীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলার,
মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের সার, মায়ার জটিকা জাল যাক ঘুরে যান। এই কবির সাথে ওই কবিরও লেখার একটা মিল আছে, অর্থাৎ পুরাতনকে বিদায় করে দাও আর নতুনকে তুমি গ্রহণ করে নাও, পুরাতনকে তুমি ভুলে যাও, পুরাতন যতই যা থাক এগুলিকে সব তুমি বিদায় করে দাও, দিয়ে নতুনকে তুমি সাদরে গ্রহণ করে নাও। তাহলে দুইজন এই যে দেখো, এই যে টেনিসন এবং রবীন্দ্রনাথের, একজন ইংরেজি কবি একজন বাংলার কবি, এই দুইজন কবির ভিতরে দুইটি কবিতার ভিতরে একটা মিল আছে, অর্থাৎ এর মূল সারমর্মটা হলো পুরাতনকে বিদায় করে দাও, ওটাকে নিয়ে সামনে আর আগানো সম্ভব না বা আগাবো না, আর নতুনকে তুমি গ্রহণ করো। এটাই কিন্তু এই দুই কবিতার সারমর্ম। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি। একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে একজন কি বলছেন, আর একজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রে কিন্তু এক। একজন বলছেন কিন্তু টেনিসন বলছেন কি জানুয়ারিকে নিয়ে, জানুয়ারি 1 জানুয়ারিকে নিয়ে, অর্থাৎ ওই বছরকে নিয়ে, নতুন বছরকে নিয়ে। আর একজন লিখছেন পয়লা বৈশাখকে নিয়ে। দুইজনের কিন্তু বাবার তো একই, দুইজনের বাবার তো কিন্তু আমরা একই পাই। তো পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব। তাহলে আমাদের কি, আমাদের হলো এই বাংলা নববর্ষটা আমাদের কিন্তু একটা অনন্য উৎসব। বছরের ভিতরে যে উৎসবগুলি আসে তাদের একটা অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসবের ভিতরে একটা অন্যতম উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরব মণ্ডিত। এই যে গৌরব মণ্ডিত, এখানে শব্দটি দেওয়া আছে মর্যাদাপূর্ণ। এর কিন্তু ইতিহাস, এর ইতিহাস ঐতিহ্য কিন্তু অনেক পুরানো এবং গৌরব মণ্ডিত অর্থাৎ মর্যাদাপূর্ণ। অনেক আগ থেকে কিন্তু এটা বাঙালি চালিয়ে আসছে। তাদের কিন্তু একটা বছরের অন্যান্য উৎসবের মধ্যে এটাও একটা কিন্তু অন্যতম উৎসব বাঙালি জাতির। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে, বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাতৃকতা অর্জন করেছে। তবে কালের পরিক্রমায় অর্থাৎ সময়ের ব্যবধানে এর উদযাপনের বিভিন্ন পদ্ধতিগত দিক দিয়ে কিছুটা পরিবর্তন এসেছে। হয়তো পূর্বে যেভাবে তারা উদযাপন করত পয়লা বৈশাখে, এখন কিছুটা তার ভিতরে দিয়েছে পরিবর্তন আসছে। এটা সমাজ সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে এটাও কিছু পরিবর্তন হয়ে যায়, আর এটা পরিবর্তন হয়েও আসছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। এই পয়লা বৈশাখের উদযাপনের সাথে বা ওই পয়লা বৈশাখের সাথে কৃষির সাথে একটা সম্পর্ক ছিল। কারণ ছোটবেলায় দেখেছি যে পয়লা বৈশাখ যেদিন শুরু হবে সেদিন কৃষকেরা তাদের জমিতে নাঙল গরু নিয়ে একটু হাল চাষ করে, অল্প একটু হাল চাষ করে, কারণ পয়লা বছরে বাংলা নববর্ষ তারা একটু হাল চাষ করে শুরু করতো। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনি এতটুকু জমি যে গরু দিয়ে নাঙল দিয়ে চলিয়ে কী বোঝাবে? বলে এটা একটা আমার নতুন বছরের শুভ সূচনার জন্য আমি এটুকু করব। এটা কৃষক কাজ। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর, নির্জীবতা ওই অর্থটা এখানে দেওয়া আছে প্রাণ শূন্যতা, অর্থাৎ শীতকালে যে নির্জীবতা থাকে এরপরে কি করে নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। একথা বাবা অসম্মত নয়। অর্থাৎ শীতে সেই নির্জীবতা ভাঙার পরে যে নতুন কিছু শুরু করতে যাচ্ছি, কৃষকরা সেখানে সেই সব কিছু নিয়েই তারা আত্মনিয়োগ করতে।
এক সময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান যেই হোক না কেন, বাংলা নববর্ষের